আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা আজকে ভেক্টর লেকচার 2টা আমরা শুরু করছি। সো লেকচার 2টা আমি শুরু করব গত ক্লাসের একটু ওভারভিউ দিয়ে, যাতে করে আমাদের ইনশাল্লাহ জিনিসগুলো বুঝতে এবং পড়তে সহজ হয়। সো গত ক্লাসে আমরা অ্যাকচুয়ালি ভেক্টর কি সেটা শিখছিলাম, এবং ভেক্টর কি সেটা শেখার পাশাপাশি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে একটা ভেক্টরকে প্রকাশ করা যায় সেটা শিখছি। এবং তার পাশাপাশি গত লেকচারে কিন্তু আমি আপনাদেরকে প্রসঙ্গ কাঠামো কাকে বলে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুটা কি, সেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। এখন চলেন আজকে জাস্ট আমরা এই গত লেকচারের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে যে প্রকাশ করা হচ্ছিল সেই প্রকাশ পদ্ধতিটা একটু রিভিউ করে সেখান থেকে একটা ম্যাথ দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। তাহলে আজকের ক্লাসে আমরা একটু গাণিতিকভাবে এই যে ভেক্টরকে আমরা প্রকাশ করছি এটার প্রয়োগ আমাদের প্রাত্যহিক জীবনে কিরকম হয় সেটা দেখব। তাহলে গত ক্লাসটায় আমরা যখন দেখছিলাম দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ, ধরেন এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। আমাদের এইখানের যে পয়েন্ট আছে এই পয়েন্টটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা অক্ষ বরাবর অ্যাকচুয়ালি আমাদের কি আছে, দুইটা অক্ষ বরাবর আমরা দুইটা একক ভেক্টর পাবো। সো আমি গত ক্লাসে বলছিলাম, আবার লিখছি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই মানে হচ্ছে এক্স অক্ষে যদি আমি এক একক যাই, খেয়াল করেন এক্স অক্ষে এক একক যাচ্ছি, তাহলে মানটা হচ্ছে এক একক, দিক কোন দিকে, এক্স অক্ষ বরাবর, তাহলে এটা একটা ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই দ্বারা প্রকাশ করা হয়, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের এইখানে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো একটা বিন্দু, এখানে ধরেন পি বিন্দু হয় এবং পি বিন্দুর স্থানাঙ্ক এ এক্স এ ওয়াই বলি আমরা, খেয়াল করেন পি বিন্দুর স্থানাঙ্কটা বললাম এ এক্স এ ওয়াই, তার মানে ভুজ এক্স অক্ষ বরাবর দূরত্ব কত, এ এক্স, কোটি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত, এ ওয়াই। তাহলে এখানে আমরা যদি জিনিসটাকে দেখি, এই পর্যন্ত যে দূরত্ব, এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এ এক্স, আর এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এ ওয়াই। এটা ভুজ এবং কোটি থেকেই কিন্তু পাওয়া যায়। তাহলে এইবার আমরা পি বিন্দু পর্যন্ত যদি একটা ভেক্টর দেখি তাহলে কি হবে সেটা দেখি। সো এই যে পি বিন্দু পর্যন্ত যদি আমরা একটা ভেক্টর চিন্তা করি, অরিজিন ও থেকে পি পর্যন্ত, তাহলে এটা ও, এটা হচ্ছে পি। ওপি ভেক্টরটাকে আমরা যদি একটা ভেক্টর এ বলি, ওপি ভেক্টর হচ্ছে একটা ভেক্টর এ, তাহলে দেখেন এ ভেক্টরটা কিভাবে পাওয়া যাবে, এ ভেক্টরটা পাওয়া যাবে এখানে যদি একটা এম বিন্দু নেই। এ ভেক্টরটা কিভাবে পাওয়া যাবে সেটা দেখেন, এ ভেক্টরটাই হচ্ছে ওপি ভেক্টর। তাহলে ওপি ভেক্টর ইকুয়ালস টু ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর, বা ওপি ভেক্টরটাই হচ্ছে এ ভেক্টর। এখন এই এ ভেক্টর হচ্ছে ওপি ভেক্টর, ও এম যে ভেক্টরটা, এই ভেক্টরের মান কত, এক্স, কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে এই ভেক্টরটা আমরা লিখতে পারি এ এক্স আই প্লাস এমপি যে ভেক্টরটা আছে, এই যে এমপি ভেক্টরটা, এই ভেক্টরটার মান কত, এ ওয়াই না, তার মানটা কত, এ ওয়াই। তাহলে এমপি ভেক্টরটার মান হচ্ছে এ ওয়াই, কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এই জন্য একক ভেক্টর কি আসবে, যে আসবে। তাহলে এ ভেক্টরটাকে প্রকাশ করা যায় এইভাবে, এ এক্স আই প্লাস এ ওয়াই যে, এটা দিয়ে। এখন আমরা নেক্সট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে এ ভেক্টরটার মান কত। একটা ভেক্টরের মান বলতে সাধারণত ওই ভেক্টরটার দৈর্ঘ্য বুঝায়, বা অরিজিন থেকে ওই ভেক্টরের শীর্ষ পর্যন্ত দূরত্ব বুঝায়। তাহলে এই যে ওপি, ওপি দ্বারা ভেক্টরটার মান নির্দেশ করা হয়। তাহলে এ ভেক্টরের মান কিভাবে পাবো, পিথাগোরাস থেকে পাওয়া যাবে না। তাকিয়ে দেখেন এইখানে এটা একটা কি ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে ভেক্টরের মান এ স্কোয়ার ইকুয়ালস টু
এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। খেয়াল করেন এ হচ্ছে এখানে অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এ ইকুয়ালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এটা আমরা পাবো। এইবার সঙ্গে আমার এখানকার যে কোণটা আছে থিটা, ট্যান থিটা সমান হবে এ ওয়াই বাই এ এক্স। তাহলে খেয়াল করেন আমি এই যে এ এক্স এ ওয়াই জানতে পারছি, একই সঙ্গে এ ভেক্টরটার মান নির্ণয় করতে পারতেছি। সবগুলা জিনিস কিন্তু রিলেটেড, একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। এখন যদি এরকম ঘটনা ঘটে কখনো, ধরেন আপনার থিটা দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এরপর বলল ভেক্টরটা কত সেটা আমাকে নির্ণয় করে দাও। চলেন, আমার এক্স আর এ ওয়াই জানা নাই, এইখানে যেটা করছিলাম সেটা কিন্তু এক্স এ ওয়াই জেনে নিয়ে করছি, কিন্তু ধরেন এক্স এ ওয়াই জানা নাই, আপনাকে এ এবং থিটা দিয়ে দিয়েছে। এ থিটা জানা থাকলে ভেক্টরের প্রকাশ। একটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক সরাসরি জানা থাকলে এটা হচ্ছে ভেক্টরের প্রকাশ। আর যদি কোনো কারণে আমরা বিন্দুর স্থানাঙ্কটা না জানি, মানে হচ্ছে যদি আমরা অরিজিন বা মূল বিন্দু থেকে দূরত্ব এবং কোণ থিটা জানি, সেক্ষেত্রে আমরা কিভাবে ভেক্টরটাকে প্রকাশ করব সেটা এখন দেখব। তাহলে আমাদের এইবার হচ্ছে এ এবং থিটা জানা আছে, তাহলে এটা অরিজিন ও, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সো আমরা জানি এই যে দূরত্ব এটা হচ্ছে এ, এটা পি বিন্দু, এবং এই থিটাটা আমার জানা। তাহলে আমি যদি ও পি এই দূরত্বটুকু জানি এ, এবং এখানকার অ্যাঙ্গেল থিটা জানি, তাহলে এ এক্স আর এ ওয়াইটা নির্ণয় করে নিব শুরুতে। তাহলে এ এক্স কিভাবে নির্ণয় করব? এক্সটা কি ভূমি না? তাহলে এ এক্স ভূমি বাই অতিভুজ এ ইকুয়ালস টু কস থিটা, তাহলে এ এক্স সমান লিখা যাবে এ কস থিটা। একইভাবে এই যে এইখান থেকে এই পি পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে ওয়াই অক্ষ বরাবর এমপি, এই এমপিটাই কিন্তু আমাকে কি দিবে? ওয়াই অক্ষ বরাবর দূরত্ব এ ওয়াই দিবে, লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন থিটা, বা এ ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা। তাহলে দেখেন এক্স এবং এ ওয়াই কিন্তু বের করা সম্ভব যদি এ এবং থিটা জানা থাকে। সুতরাং এক্ষেত্রে এখন ভেক্টরটাকে আমরা যখন প্রকাশ করব, এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে, তাহলে এ এক্স মানে কি এ কস থিটা, এ ওয়াই মানে হচ্ছে এ সাইন থিটা। সো এই ছিল গত ক্লাসে আমি আপনাদেরকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের যে প্রকাশটা ছিল সেটার একটা শর্ট রিভিউ দিয়ে ফেললাম ইনশাল্লাহ। এইবার আমরা এই যে গত ক্লাসে আমরা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটাকে প্রকাশ করেছি, এইটা কেন দরকার, এইটা দিয়ে আমরা দৈনন্দিন জীবনে কি জিনিস অ্যাচিভ করতে পারি, সেটার একটা সরাসরি গাণিতিক এক্সাম্পল দেখব। তাহলে চলেন একটা কোশ্চেন জেনারেট করি। তাহলে এই প্রশ্নটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে ভেক্টরের একেবারে সোজাসাপটা প্রয়োগ। ধরেন কোশ্চেনটা বলা হলো, তুমি তোমার বাসা থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকের সাথে থার্টি ডিগ্রি কোণে উত্তর দিকে 20 মিটার গেলে। সো আপনি বাসা থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে উত্তর দিকে 20 মিটার গেলেন। এরপর আপনি এই ঘটনা ঘটনার পরে এখন দিক পরিবর্তন করবেন। তাহলে এরপর দিক পরিবর্তন করে
পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে আরো 10 মিটার গেলে। দেখেন আপনি প্রথমে বাসা থেকে যাত্রা শুরু করছেন, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে গেছেন 20 মিটার। এরপর আপনি দিক পরিবর্তন করছেন, দিক পরিবর্তন করে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে গেছেন উত্তর দিকে আরো কত মিটার? 10 মিটার। সো এইবার জিজ্ঞেস করা হলো বাসা হতে তোমার সরণের মান ও দিক কত? এটা হচ্ছে কোশ্চেনটা, যে তাহলে বাসা হতে আমার যে সরণ হচ্ছে সেই সরণটার মান কত হবে এবং দিক কত হবে। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এই প্রবলেমটার সলিউশনের জন্য প্রথমেই যেটা করতে হবে আপনাদেরকে চিত্র আঁকতে হবে। চিত্র যত ভালোভাবে আঁকতে পারবেন, চিত্রগুলা পেন্সিল স্কেল দিয়ে আঁকতে হবে না, নর্মালি হাতে জাস্ট কলম দিয়ে টেনে আঁকলেও হবে, কোনো সমস্যা নাই। জাস্ট বুঝতে হবে আপনাকে, চিত্রটা এঁকে বুঝলেই হয়ে যাবে। আমি চিত্রটা আঁকি। এটা অরিজিন মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন দেখেন আমি বাসা থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে 20 মিটার গেছি। পূর্ব দিক কোনটা? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। একটু গত ক্লাসের কথা খেয়াল করেন, এটা সোজা উপরে, এটাকে কি দ্বারা নির্দেশ করি? উত্তর। সোজা নিচে দক্ষিণ, হাতের ডানে হচ্ছে পূর্ব, হাতের বামে হচ্ছে পশ্চিম। তাহলে প্রথমে বলছে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে, তাহলে এইটা পূর্ব দিক। পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ করে কোন দিকে? উত্তর। উত্তর কি উপরের দিকে না? তাহলে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে শুরুতে উত্তর দিকে 20 মিটার যাওয়া হয়েছে। তাহলে এখানে কোনটা 30 ডিগ্রি? এটা ও থেকে ধরেন এখানে পি বিন্দুতে আসা হয়েছে। তাহলে ও থেকে পি বিন্দুতে আপনি শুরুতে এসেছেন। এবার পি বিন্দু থেকে আপনি কিন্তু দিক পরিবর্তন করছেন। পি বিন্দু থেকে কি করছেন? দিক পরিবর্তন করছেন। তাহলে পি বিন্দু থেকে যখন দিক পরিবর্তন করছেন, কিভাবে দিক পরিবর্তন করছেন সেটা একটু দেখে নেই আমরা। আপনি পি বিন্দু থেকে অ্যাকচুয়ালি পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে আরো 10 মিটার গেছেন। তাহলে পশ্চিম দিক কোনটা? হাতের বামে, এই যে এই অংশটা পশ্চিম। পশ্চিমের সঙ্গে কত কোণ করছেন? 45 ডিগ্রি কোণ করে কোন দিকে? উত্তর মানে কি? উপরের দিকে। আরো কত মিটার যাওয়া হয়েছে? আরো যাওয়া হয়েছে আপনার অ্যাকচুয়ালি 10 মিটার। তাহলে পশ্চিমের সঙ্গে 45 ডিগ্রি কোণে এখানে আরো 10 মিটার গেছেন। তাহলে পি থেকে কিউ গেছেন আপনি আরো 10 মিটার, এবং পশ্চিমের সঙ্গে কত ডিগ্রি কোণ এখানে উৎপন্ন হয়েছে? 45 ডিগ্রি। তাহলে দেখেন আপনি কিন্তু দুইবার সরছেন, একবার ওপি বরাবর আর একবার কি বরাবর? পিকিউ বরাবর। তাহলে ওপি একটা ভেক্টর, পিকিউ একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যোগ করে আমরা অ্যাকচুয়ালি ও কিউ ভেক্টরটা পাবো। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কাকে বের করা? ও কিউ ভেক্টরটা বের করা। ঠিক আছে, এখন তাহলে দেখি ও কিউ যে ভেক্টরটা আছে, ও কিউ ভেক্টর ইকুয়ালস টু ও পি ভেক্টর প্লাস হচ্ছে পি কিউ ভেক্টর। তাহলে ওপি ভেক্টর এবং পিকিউ ভেক্টর এই দুটাকে আমরা যদি যোগ করে দেই তাহলে কি ভেক্টর পাবো? ও কিউ ভেক্টর পাবো আমরা। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। সো এখন তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওপি ভেক্টর বের করা এবং পিকিউ ভেক্টরটা বের করতে শেখা। ঠিক আছে, এখন এইখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জগুলা অল্প অল্প করে বুঝিয়ে বলবো যাতে আপনারা পুরো জিনিসটা বুঝতে পারেন। যেহেতু এখন ফার্স্ট টাইম আপনারা পড়ছেন, সেহেতু আমি ভাঙবো অনেক বেশি।
পরে যখন আস্তে আস্তে আপনারা জিনিসগুলো অভ্যস্ত হয়ে যাবেন তখন আমাকে আর ভাঙতে হবে না, আপনারা নিজেরা দেখেই বলবেন যে ও ভাই এটা তো এটা তো সোজা। সো আমি এখন আস্তে আস্তে ওপি ভেক্টরটা নির্ণয় করতে শিখি, পিকিউ ভেক্টরটা নির্ণয় করতে শিখি। সো প্রথমে শুধু ওপি ভেক্টর নিয়ে কাজ করব, প্রথমে শুধু কাকে নিয়ে কাজ করব, ওপি ভেক্টরকে নিয়ে কাজ করব। তাহলে শুরুতে শুধু ওপি ভেক্টরকে নিয়ে কাজ করি। তাহলে আমার ভেক্টর আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে ওপি ভেক্টর। সো আমরা তাহলে এখানে এটা যদি অরিজিন ও হয়, ও থেকে পি ভেক্টর, তাহলে এই ওপি ভেক্টরের মান কত একক, 20 একক। এবং ওপি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এই যে দেখেন ওপি ভেক্টরের মান হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 20 একক। কিভাবে, এই যে বাসা থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ করেছেন, 30 ডিগ্রি কোণে কোন দিকে গিয়েছেন, উত্তর দিকে। কত মিটার গেছেন, 20 মিটার গেছেন। তাহলে ওপি ভেক্টরটা অ্যাকচুয়ালি এক্স অক্ষের সঙ্গে কত কোণে আছে, এখানে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমাদের এক্স অক্ষের সঙ্গে এখানে কোণটা 30 ডিগ্রি, মানটা হচ্ছে 20 একক। তাহলে এখান থেকে আমরা এই ওপি ভেক্টরকে প্রকাশ করতে শিখি। দেখেন ওপি ভেক্টরটা তাহলে এক্স অক্ষ বরাবর যে অংশটা সেটা কি 20 cos 30 ডিগ্রি। ভালো মতো খেয়াল করেন, এক্স অক্ষ বরাবর এই যে অংশটা এটা কি ভূমি না, তাহলে ভূমি বাই অতিভুজি কষ্ট কি cos 30 ডিগ্রি, তাহলে ভূমিটাই কষ্ট কি 20 cos 30 ডিগ্রি। সো ভূমিটা হচ্ছে 20 cos 30 ডিগ্রি, আর লম্বটা হচ্ছে 20 sin 30 ডিগ্রি। তাহলে 20 cos 30 ডিগ্রি এর মানে কত সেটা একটু আমরা দেখে ফেলি। 20 ইন্টু cos 30 ডিগ্রি 17.32। সাইন 30 ডিগ্রির মান যেহেতু হাফ, 20 ইন্টু হাফ ইকুয়ালস টু হচ্ছে 10। তাহলে এখন ওপি ভেক্টরটার এক্স অক্ষ বরাবর কত আছে, 17.32 আছে। সুতরাং ওপি ভেক্টরটাকে যখন প্রকাশ করব আমরা, ওপি ভেক্টর ইকুয়ালস টু 17.32 আই প্লাস ও কিউ ভেক্টর, সরি এখানে ওপি ভেক্টরের জন্য এক্স অক্ষ বরাবর কত 17.32, ওয়াই অক্ষ বরাবর কত 10। তাহলে 17.32 আই দিয়ে বুঝাচ্ছে এটা এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষে 10 একক যাচ্ছি। সো জে দিয়ে বোঝাবো এটা ওয়াই অক্ষ বরাবর 10 জে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভেক্টর, ওপি ভেক্টর। এবার তাহলে ও কিউ ভেক্টরে যাই। দেখেন আমি কিন্তু আলাদা আলাদা নির্ণয় করতেছি কেন, যাতে জিনিসটা বুঝতে সহজ হয়। তাহলে এবার ওপি ভেক্টরের পরে পিকিউ ভেক্টর নির্ণয় করব। এবার আমাদের কাজ পিকিউ ভেক্টরটা নির্ণয় করা। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে পিকিউ ভেক্টরটার মান কত, এটার মান 10 একক। পিকিউ ভেক্টরের মান 10 একক, এটা 10। এখানে কত কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি। তাহলে এই যে দেখেন 10 একক মানের ভেক্টর সে কত কোণ উৎপন্ন করে আছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। তাহলে এইখানে আমি যদি লম্বটা টানি, একটা জিনিস খেয়াল করেন, এই যে ভূমিটা সমান কি 10 cos 45 ডিগ্রি, কারণ ভূমি cos দিয়ে আসে। তাহলে ভূমিটা হচ্ছে 10 ইন্টু cos 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির সঙ্গে 10কে গুণ করে দিই, 10 ইন্টু cos 45 সেটা হচ্ছে 7.07, 7.07। আর লম্ব যেটা, এই লম্বটাও 10 ইন্টু সাইন 45 ডিগ্রি হবে, 10 ইন্টু সাইন 45 ডিগ্রি। এটাও আমাদেরকে 7.07 দিবে। তাহলে আমরা কিন্তু পিকিউ ভেক্টরটা পেয়ে গেছি। আমরা ওপি ভেক্টর পেয়েছিলাম, সঙ্গে পিকিউ ভেক্টর পেলাম। এবার পিকিউ ভেক্টরের মান পেয়েছি, এখনো কিন্তু ভেক্টরটাকে প্রকাশ করিনি। তাহলে পিকিউ ভেক্টরটাকে লিখে আমরা প্রকাশ করি, চলেন। এইখানে এখন একটা মজা আছে, একটু ভালো মতো খেয়াল করবেন। পিকিউ ভেক্টরটাকে এখন যখন লিখতে যাব আমরা, এখানে মনোযোগ দিয়ে সবাই খেয়াল করবেন। দেখেন এক্স অক্ষ ডান দিকে আই দিয়ে প্রকাশ করছি, খেয়াল করেন আপনারা একটু। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, তাহলে যদি ডান দিকে প্লাস আই হয়, বাম দিকে কি হবে
মাইনাস আই হবে। সংখ্যা রেখার মতো শূন্য থেকে ডান দিকে যদি পজিটিভ সংখ্যা হয়, শূন্য থেকে বাম দিকে কি হবে? নেগেটিভ সংখ্যা। তাহলে আমাদের এইখানে পি থেকে আমি কি ডানে যাচ্ছি না বামে যাচ্ছি? পি থেকে আমি বাম দিকে যাচ্ছি। বাম দিকে গেলে কি প্লাস আই নাকি মাইনাস আই? তাহলে এখানে অবশ্যই মাইনাস আই হবে। তাহলে 7.07টা প্লাস আই দিয়ে প্রকাশ করব না, 7.07টা মাইনাস আই দিয়ে প্রকাশিত হবে। তাহলে -7.07 আই। সো এই যে দেখেন ভেক্টরে যে দিকটা কত ইম্পর্টেন্ট, কোন দিকে? যদি এক্স অক্ষের ডান দিকে হয় প্লাস আই, এক্স অক্ষের বাম দিকে হলে মাইনাস আই। এবার উপরের দিকে যখন উঠতেছি, ওয়াই অক্ষ উপরের দিকে কি পজিটিভ, তাহলে 7.07 একক আমি ওয়াই অক্ষে উপরের দিকে উঠতেছি, তাহলে এটা অবশ্যই পজিটিভ হবে। তাহলে +7.07 জে। তাহলে দেখেন আপনি ওপি ভেক্টর পেয়ে গেছেন, পিকিউ ভেক্টর পেয়ে গেছেন। এখন একটু আগে আমরা দেখছিলাম যে চূড়ান্ত সরণটা বাসা থেকে যাত্রা শুরু করে এই কিউ বিন্দু পর্যন্ত আমাদের চূড়ান্ত সরণ। তাহলে ও কিউ ভেক্টর সমান কত? ওপি ভেক্টর প্লাস পিকিউ ভেক্টর। চলেন তাহলে আমরা এখন জিনিসটাকে একবারে গুছিয়ে লিখি। ও কিউ ভেক্টর ইকুয়ালস টু ওপি ভেক্টর প্লাস পিকিউ ভেক্টর। তাহলে ওপি ভেক্টরটা প্রকাশিত হয়েছে 17.32 এবং 10। 17.32 আই প্লাস 10 জে দ্বারা। আর পিকিউ ভেক্টরটা প্রকাশিত হয়েছে -7.07 আই -7.07 আই প্লাস 7.07 জে দ্বারা। এখন আমরা যদি দুটোকে যোগ করে দেই, সবসময় মাথায় রাখবেন শুধুমাত্র সমজাতীয় ভেক্টরের যোগ বিয়োগ করা যায়। এখন সমজাতীয় ভেক্টরের যোগ বিয়োগ করা যায়, এইটার মানে কি সেটা আমরা একটু বুঝি। সমজাতীয় ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরগুলা একই রকম সেগুলাকেই শুধুমাত্র যোগ বিয়োগ করা যাবে। তাহলে যে ভেক্টরগুলা এক্স অক্ষ বরাবর আছে শুধুমাত্র তাদেরকেই যোগ করা যাবে। যে ভেক্টরগুলা ওয়াই অক্ষ বরাবর আছে শুধুমাত্র তাদেরকেই কি করা যাবে? যোগ করা যাবে। তাহলে এইখানে এক্স অক্ষ বরাবর আই আছে 17.32 থেকে 7.07, এটাকে যদি আমরা বিয়োগ করি 17.32 মাইনাস 7.07, এটা আমাদেরকে দিবে 10.25। তাহলে 10.25 আই প্লাস 7.07 জে। এইটা হচ্ছে আমাদের চূড়ান্ত তাহলে ও কিউ ভেক্টর। কিন্তু এখনো ম্যাথের অ্যান্সার আসেনি, এটা ও কিউ ভেক্টরটা নির্ণয় করলাম। ম্যাথের অ্যান্সারের জন্য ও কিউ এর মান নির্ণয় করতে হবে, ও কিউ এর দিক নির্ণয় করতে হবে। কারণ খেয়াল করেন প্রশ্নটায় আমরা যদি যাই, প্রশ্নে কি জিজ্ঞেস করা হয়েছে সেটা দেখি। প্রশ্নটায় জিজ্ঞেস করা হয়েছে বাসা হতে তোমার সরণের মান ও দিক কত। তার মানে মান নির্ণয় করতে হবে আলাদাভাবে, দিক নির্ণয় করতে হবে আলাদাভাবে। তাহলে এখন মানটা কত? এখানে মানটা হচ্ছে এই ও কিউ ভেক্টরের মান। তাহলে আবার একটু এখানে চিত্রটা আঁকে আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমরা আগে ও কিউ ভেক্টরের মানটা নির্ণয় করব। তাহলে দেখেন এখানে ও কিউ ভেক্টর যদি এরকম হয়, খেয়াল করেন এটা ও কিউ ভেক্টরটা, এটা ও কিউ ভেক্টরটা মানে আমার চূড়ান্ত যে সরণটা। তাহলে এক্স অক্ষ বরাবর তার মানটা হচ্ছে 10.25, ওয়াই অক্ষ বরাবর 7.07। তাহলে পিথাগোরাস অনুযায়ী ও কিউ ইকুয়ালস টু √10.25 স্কোয়ার প্লাস 7.07 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে জাস্ট পিথাগোরাস থেকে 10.25 স্কোয়ার প্লাস 7.07 স্কোয়ার যদি করি, এটাকে √ যদি করি, যেটা পাবো 12.45 মিটার। তাহলে বাসা থেকে আমার চূড়ান্ত সরণের মান 12.45 মিটার। এবার আসলে এখানে দিক থিটা, ট্যান থিটা
লম্ব হচ্ছে এখানে 7.07, আর ভূমি হচ্ছে এখানে 10.25। তাহলে এখান থেকে থিটার যে মানটা আসবে 7.07 ডিভাইডেড বাই 10.25, শিফট ট্যান অ্যান্সার যদি করি 34.6 ডিগ্রি। তাহলে এখন চূড়ান্তভাবে অ্যান্সারটা আমরা কিভাবে লিখব? দেখেন মানটা কত, 12.45 এত মিটার, থিটা 34.6 ডিগ্রি। এবার খেয়াল করেন এটা কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিকের সঙ্গে কত কোণ করছেন? 34.6 ডিগ্রি কোণ করে। কোন দিকে যাচ্ছেন? পূর্বের সঙ্গে 34.6 ডিগ্রি কোণে আপনি উত্তর দিকে যাচ্ছেন। পূর্বের সঙ্গে 34.6 ডিগ্রি কোণে উত্তর দিকে কতটুকু গেছেন? 12.45 মিটার গেছেন। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা এইভাবে লিখব, পূর্ব দিকের সাথে 34.6 ডিগ্রি কোণে উত্তর দিকে 12.45 মিটার সরণ। বাট সেম অ্যান্সারটা একটু ঘুরিয়ে লেখা যায়। কিভাবে ঘুরিয়ে লেখা যায় সেটাও শিখে রাখি। একই অ্যান্সার একটু ঘুরিয়ে লেখা যায়। তাহলে এই একই অ্যান্সার কিভাবে ঘুরিয়ে লিখব সেটা আমরা এখন একটু দেখি, ঠিক আছে? সো খেয়াল করেন এই সেম অ্যান্সারটা যদি ঘুরিয়ে লিখতে যাই তখন এইটা থিটা কার সঙ্গে? এটা কোন দিক? এটা হচ্ছে আমার পূর্ব দিক, এটা কি উত্তর দিক। তাহলে পূর্ব দিকের সঙ্গে যদি অ্যাঙ্গেলটা হয় 34.6 ডিগ্রি, উত্তর দিকের সাথে অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস 34.6। তাহলে 90 মাইনাস 34.6 যদি করি 55.4। তাহলে আমরা বলতে পারবো উত্তর দিকের সাথে 55.4 ডিগ্রি কোণে পূর্ব দিকে 12.45 মিটার সরণ। এখন এখানে একটা মজা আছে, মজাটা বলে দিই। ভেক্টরে কখনোই বন্ধু-বান্ধবের অ্যান্সার দেখে বুঝবেন না যে আপনারটা ঠিক না ভুল। কারণ ধরেন আপনার বন্ধু থিটা বের করছে পূর্ব দিকের সাথে, তার অ্যান্সার আসছে 34.6। আপনি বের করছেন উত্তর দিকের সাথে, আপনি অ্যান্সার আসছেন কত? 55.4। কোনোটাকে ভুল, কোনোটাই অ্যাকচুয়ালি ভুল না। সো কোণের মান অ্যাকচুয়ালি এখানে কিরকম হতে পারে? দুই রকম হতেই পারে, ঠিক আছে? নুহা থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি এইখানে একটা ভুল করছি, দেখেন আমি কি ভুল করছি। ভুলটা হচ্ছে এখানে 10 আছে আর এখানে 7.07 যোগ করলে কত হয়? 17 হয়। তাহলে এখানে কারেকশন করে দিচ্ছি আমি, এটা হবে 17। 17.07 হবে। আমি না এই 10 যে আর 7.07 যে যোগ করি নাই, তাহলে এটা হবে 17, এটা হবে 17। তাহলে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সরণটা তাহলে কত হবে? 10.25 স্কোয়ার প্লাস 17.07 স্কোয়ার, এটাকে রুট ওভার করলে 19.9 মিটার। অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে 17.07 ডিভাইডেড বাই 10.25। এটা করলে আসবে 59.01, 59 ডিগ্রি। এটা আসবে 59 ডিগ্রি। তাহলে এইটা আসবে অ্যাকচুয়ালি 31 ডিগ্রি। সো এটা 59 ডিগ্রি। আর এখানে যে মানটা আছে এই মানটা হয়ে যাবে 19.9 মিটার। মানুষজন দেখেন আমি নিজেই এখানে ভুল করে ফেলছি। সো আপনারা ক্যালকুলেশনের সময় একটু সাবধান থাকবেন, কারণ এই যে দেখেন ক্যালকুলেশন মিস্টেক হলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যায়। সো উত্তর দিকের সাথে 31 ডিগ্রি কোণ করা হচ্ছে, পূর্ব দিকে যাচ্ছেন 19.9 মিটার।
তাহলে এই ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অ্যাকচুয়ালি প্রয়োগটা। ওকে, এখন আসেন আমরা তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয় এবং সেই ভেক্টরটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা কিন্তু আমরা কি করলাম, শিখে গেলাম আল্লাহর রহমতে। ওকে, এখন আমরা নেক্সট আজকে যেটা করব সেটা হচ্ছে ভেক্টরের কিছু ডেফিনেশন বা সংজ্ঞা দেখব। আমরা মোটামুটি ভেক্টরটাকে প্রকাশ করতে শিখলাম যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ভেক্টর সংক্রান্ত কিছু সংজ্ঞা দেখব, ভেক্টর সংক্রান্ত কতিপয় সংজ্ঞা দেখব আমরা। মানে আমরা অ্যাকচুয়ালি এখানে কিছু ভেক্টরের সংজ্ঞা দেখব, যে ভেক্টরগুলা কি কি রকম হতে পারে সেই টাইপগুলা ডিটেলসে আমরা দেখব। সো প্রথম যে সংজ্ঞাটা আমরা দিব সেটা হচ্ছে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। সো প্রথম যে ডেফিনেশনটা আসবে সেটা হচ্ছে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। আমি আপনাদেরকে একটা জিনিসে সবসময় এনকারেজ করব, যখন আপনারা পড়বেন প্রত্যেকটা ইংলিশ টার্মস পড়ে যাবেন। কেন? এটার কারণ হচ্ছে ইংরেজি টার্মগুলো যদি এইচএসসিতেই পড়া থাকে, পরবর্তীতে যারা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং বা পিওর সায়েন্স নিয়ে পড়বেন তাদের কিন্তু আবার এই জিনিসপত্রগুলি লাগবে। সো যারা ডাক্তার হবেন ভিন্ন ব্যাপার, তাদের যে বায়োলজির জিনিসপত্রগুলো লাগবে। সুতরাং আপনারা ইংরেজি টার্মগুলো পড়ে রাখলে যেটা হবে, এইচএসসির পরে আপনি যখন ইউনিভার্সিটি লাইফ শুরু করবেন তখন কিন্তু এই জিনিসপত্রগুলো সহজেই বুঝবেন। না হলে যে বইপত্রগুলো তো ইংরেজিতে, হঠাৎ করে ধাক্কা খাবেন। সো সবসময় ইংলিশ টার্মগুলো খেয়াল রাখবেন। সো সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর কাকে বলে, এখন এই সংজ্ঞাটা দেওয়ার আগে আমি একটা জিনিস বলে নিই আপনাদেরকে, যে সঠিক ভেক্টর আছে তাহলে ভুল ভেক্টর আবার কি জিনিস। আসলে ব্যাপারটা হচ্ছে, যদি একটা ভেক্টরের মানটা অশূন্য হয় তাহলে সেটাকেই সঠিক ভেক্টর বলা হয়। আবার বলছি, কোনো ভেক্টরের মান যদি অশূন্য হয়, শূন্য যদি না হয়, তাহলে সেই ভেক্টরকে কি বলা হয়, সঠিক ভেক্টর বলা হয়। তাহলে যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। এখন আসেন, একটা ভেক্টরের মান কেমনে শূন্য হইতে পারে? শূন্য তো শূন্যই। সো আমরা এখন এই যে একটা ভেক্টরের মান কিভাবে শূন্য হতে পারে সেটা আগে দেখব। যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর। সো তাহলে আমরা সেকেন্ড যে ডেফিনেশনটা দেখব সেটা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আমাদের নাল ভেক্টরটা কি জিনিস বা শূন্য ভেক্টরটা কি জিনিস সেটার একটু ডেফিনেশন বা সংজ্ঞাটা আমরা এখন দেখি। ধরেন আমার এখানে দুটো ভেক্টর আমি নিব, এক্স আর ওয়াই অক্ষ আঁকলাম। এখন ধরেন আমি অরিজিন ও থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করে এক্স অক্ষ বরাবর যাব। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমি 5 একক যাই, 1 2 3 4 5, ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এক্স অক্ষ বরাবর 5 একক আসলাম। তাহলে কত একক এসেছি? 5 একক। এটা হচ্ছে 5। আর কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে 5i, ভেক্টরটা হচ্ছে 5i। তাহলে ওয়ে ভেক্টরটা হচ্ছে 5i, ওয়ে ভেক্টরটা কি? 5i।
এখন আমি যদি এ থেকে ওতে ফেরত যাই, ও থেকে এতে আসছি তাহলে কত 5i, কিন্তু আবার যদি আমি এ থেকে ওতে ফেরত যাই, উল্টা দিকে যদি ফেরত যাই, এখান থেকে উল্টো দিকে ফেরত গেলাম, তাহলে এই ভেক্টরটা তো নিশ্চয়ই 5i না, এটা -5i। ও থেকে এ পর্যন্ত যদি 5i হয়ে থাকে, এ থেকে ও পর্যন্ত কি হবে, -5i হবে। সুতরাং আমাদের তাহলে এইখানে 5i আর -5i এই দুইটাকে যোগ করে আমি কি পাবো, চূড়ান্ত অবস্থান পাবো। তাহলে দেখেন আমাদের এখানে ওয়ে ভেক্টরটা 5i, এও ভেক্টরটা -5i। তাহলে আমরা যদি ওয়ে ভেক্টরের সঙ্গে এও ভেক্টরটাকে যোগ করি, ওয়ে ভেক্টর যোগ এও ভেক্টর, তাহলে 5i -5i, এটা আমাদেরকে একটা জিরো ভেক্টর দিবে। সো এই জিরো ভেক্টরটাকেই বলা হয় নাল বা শূন্য ভেক্টর। তার মানে কি দাঁড়াচ্ছে, যে ভেক্টরের মান নাই, মান শূন্য হয়ে গেছে, তাকে নাল বা শূন্য ভেক্টর বলা হয়। তাহলে ডেফিনেশনটা লিখি, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। এখন আপনাদের বইপত্রে কোথাও জিরোর উপরে ভেক্টর চিহ্নটা আসলে বসায় না, কারণ হচ্ছে এটা তো মানই নাই, এই জন্য দেখবেন বইয়ে নাল ভেক্টরটাকে সরাসরি জিরোই লিখে রাখছে। সো আমরা সাধারণত নাল ভেক্টরটাকে প্রকাশ করি জিরোর উপরে একটা ভেক্টর চিহ্ন দিয়ে, এটা হচ্ছে নাল ভেক্টরের প্রকাশ। তাহলে জিরোর উপরে যদি ভেক্টর চিহ্ন দিই আমরা, এটা কি নির্দেশ করে, নাল ভেক্টরকে নির্দেশ করে। এইবার একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা নাল ভেক্টরের ডেফিনেশনটা জেনে যাচ্ছি, তখন যে প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টরের আবার আর একটা ডেফিনেশন দেওয়া যায়। নাল ভেক্টর ছাড়া দুনিয়ার যত ভেক্টর আছে সবার মান আছে। খেয়াল করেন, নাল ভেক্টর ছাড়া দুনিয়ায় যত ভেক্টর আছে সবারই মান আছে। সুতরাং যে ভেক্টরটা নাল ভেক্টর না সেটাই কি সঠিক ভেক্টর, এমসিকিউ কোশ্চেন হতে পারে। তাহলে আমরা এইখানে ডেফিনেশনটা আরেকটা লিখে রাখি, নাল বা শূন্য ভেক্টর ছাড়া সকল ভেক্টরকে সঠিক ভেক্টর বলা হয়। তাহলে আমরা অ্যাকচুয়ালি সঠিক ভেক্টর এবং নাল ভেক্টর দুইটাই শিখে ফেললাম। নেক্সট আমরা যে ভেক্টরের সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দেখব সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমি কিন্তু শুরুতে আপনাদেরকে ইউনিট ভেক্টর পড়ায় ফেলছি, আই এবং জে দুইটা ইউনিট ভেক্টর বলছি না। তাহলে চলেন আমরা এই ইউনিট ভেক্টর বা একক ভেক্টরটা আসলে কি, কোথা থেকে আসলো, সেটা এখন একটু ডিফাইন করে ফেলি। তাহলে 3 নাম্বার ডেফিনেশনটা আমাদের হচ্ছে ইউনিট ভেক্টর অর একক ভেক্টর। একক ভেক্টর, দেখেন ডেফিনেশনটা এখানে নাম থেকেই দেওয়া যায়। যে ভেক্টরের মান এক একক তাকে কি বলা হয়, একক ভেক্টর বলা হয়। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। মানে মান মানে ম্যাগনিটিউডটা যদি এক একক হয়, ইউনিট হয়, তখন তাকে আমরা কি বলবো, একক ভেক্টর বলবো। এখন একক ভেক্টর আসলে কেন দরকার,
আমরা একক ভেক্টর কেন ব্যবহার করি? আমি এই কেন ব্যবহার করি সেটার ব্যাখ্যাটা দিব একটু আই জে এবং কে দ্বারা। সো আই জে এবং কে কি সেটা একটু ডিফাইন করে দিচ্ছি আমি। আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ আর একটা জেড অক্ষ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই তিনটা অক্ষ এক্স ওয়াই এবং জেড অর জিও বলা হয়, জেড অক্ষ আর জি অক্ষ। এখন দেখেন এইখানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, তার মানে দেখেন আই লিখলে আমরা বুঝি এইটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। আইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। একটা জিনিস খেয়াল করেন, আয়ের উপরে একটা টুপি পরায় দিছি না? তাহলে এই টুপি বা ক্যাপটা অ্যাকচুয়ালি একক ভেক্টর নির্দেশ করে। কোনো জায়গায় যদি এই টুপি পরানো থাকে, কোনো অক্ষরের উপরে একটা টুপি পরায় দিছেন, তাহলে এই টুপিটাই হচ্ছে আসলে একক ভেক্টর। এবার ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা যে ক্যাপ দ্বারা নির্দেশ করা হয়, তাহলে যে ক্যাপ এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের একক ভেক্টর তাহলে কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। লিখে ফেলি, একক ভেক্টর দিক নির্দেশ করে। এবং এইখানে একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? ক্যাপ চিহ্ন দ্বারা। একক ভেক্টরকে ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা প্রশ্ন চলে আসে, প্রশ্নটা হচ্ছে একক ভেক্টর কি শুধু আই জে কে, আর কোনো একক ভেক্টর কি নেই? মানে আই জে কে ছাড়া এরা কি আর কোথাও একক ভেক্টর পাবো কি পাবো না, সেই জিনিসগুলা আমরা দেখব, বা একক ভেক্টর কিভাবে পাবো সেটাও আমরা একটু দেখব। চলেন আমি সরাসরি আপনাদেরকে একটু গ্রাফিক্যাল এক্সাম্পল দ্বারা দেখাবো। সো ধরেন একটা এক্স অক্ষ আঁকে, একটা ওয়াই অক্ষ আঁকে। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। আমার এখানে এক্স অক্ষ বরাবর কিছু ঘর কাটি, ওয়াই অক্ষ বরাবর কিছু ঘর কাটি। এরপর যেটা করব এটাকে বলা হয় গ্রিড, গ্রিড লাইন। এই গ্রিড আবার লোভ ভাইবেন না, জি আর ডবল ইডি না, এটা জি আর আইডি। গ্রিড মানে হচ্ছে এইখানে এই যে দেখেন আমরা কিছু ঘর আঁকবো, এই ঘরগুলো আঁকাকেই গ্রিড বলা হয়। আমরা একটা গ্রিড সিস্টেম তৈরি করে ফেলবো। সো জাস্ট আমি লাইনগুলো এঁকে নিচ্ছি। সো ওয়াই অক্ষ বরাবর গ্রিডগুলো আঁকলাম, এখন আমরা এক্স অক্ষ বরাবর গ্রিডগুলো আঁকবো। তাহলে চলেন এই যে আমরা গ্রিডগুলো এঁকে ফেলছি। ওকে, দেখেন আমাদের গ্রিডটা আঁকা হয়ে গেছে। এই গ্রিডের মধ্যে আমি এখন একটা ভেক্টর আঁকবো, কোনো একটা বিন্দু থেকে শুরু করি। ধরেন আমি ভেক্টরটা আঁকলাম এইখানে এ বিন্দু থেকে।
এ বিন্দু থেকে যাত্রা শুরু করব। এখন এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ধরেন ডান দিকে যাচ্ছি, তাহলে ডান দিকে 1 ঘর গেলাম, 2 ঘর গেলাম, 3 ঘর গেলাম, 4 ঘর চলে গেলাম। ডান দিকে আমি 4 ঘর চলে বি বিন্দুতে আসলাম। তাহলে দেখেন কোথা থেকে যাত্রা শুরু করছি, এ থেকে। কোন দিকে গেছি, বি বিন্দুর দিকে। তাহলে এ বি যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা কয় ঘর গেছে, 4 ঘর গেছে, 4 ঘর গেছে। কোন অক্ষে 4 ঘর গেছে, এক্স অক্ষে 4 ঘর। তাহলে এক্স অক্ষের একক ভেক্টর কি দ্বারা প্রকাশিত, আই দ্বারা প্রকাশিত। তাহলে দেখেন এবি ভেক্টরটাকে প্রকাশ করা হলো কিভাবে, ভেক্টরের একটা মান আছে, এই 4টা হচ্ছে ভেক্টরের মান, আর এই আইটা হচ্ছে ভেক্টরের দিক। সো এই যে আই ক্যাপ, এটা কি একক ভেক্টর। তাহলে আমাদের এইখানে একটা ভেক্টরকে আমরা প্রকাশ করি একটা মান এবং দিক দ্বারা, ঠিক আছে। এখন খেয়াল করেন, আমরা এবি ভেক্টরের মান এখানে পাচ্ছি, আর আইটা হচ্ছে একক ভেক্টরের দিক পাচ্ছি। এইবার একক ভেক্টরটা কিভাবে পাবো, একটু মনোযোগ দিয়ে দেখেন তো। 4i কে 4 দ্বারা ভাগ করলে আই পাবো না। 4i কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, আই পাবো। অথবা এইভাবে বলি, এ বি ভেক্টরটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, আই পাবো না। এবি ভেক্টর মানে তো 4i, 4i কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, আই পাবো। তার মানে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এখানে আমরা লিখে ফেলি, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। সো একটা ভেক্টরকে যখন মান দিয়ে ভাগ করব তখন আমরা কি পাবো, একক ভেক্টর পাবো। এখন তাহলে একটা ভেক্টরের একক ভেক্টরকে আমরা তাহলে কিভাবে প্রকাশ করব, কিভাবে লিখব সেটা দেখে ফেলি। তাহলে ধরেন একটা ভেক্টর যদি এ হয়, ধরেন এ একটা ভেক্টর, তাহলে এ একটা ভেক্টর, এ ভেক্টর এর একক ভেক্টর। এটাকে প্রকাশ করা হয় এ ক্যাপ দ্বারা, এবং সেটা হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। একটা ভেক্টরের মান যখন লেখা হয় তখন সেখানে কিন্তু কি থাকে না, অ্যারো চিহ্নটা থাকে না, কারণ মানের বেলায় তো অ্যারো থাকার কথাও না, তাই না। চলেন আমরা এখন এই যে একক ভেক্টরটা, যে একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে পাওয়া যায়, এইটার একটু আরেকটু গাণিতিক এক্সপ্লেনেশনও দেখে ফেলি। চলেন আমি আবার আরেকটা গ্রিড আঁকবো, আরেকটা ভেক্টর আঁকবো, সেখান থেকে আবার একটা একক ভেক্টর নির্ণয় করব এবং দেখাবো এটা আসলে কিভাবে একক ভেক্টর হয়। সো আমি একটা গ্রিড আঁকবো এখন আবার। সো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। গ্রিড লাইনগুলো টেনে দিচ্ছি। সো তাহলে গ্রিডগুলো তৈরি করলাম। আমরা এখানে একটা ভেক্টর আঁকবো। ধরেন আমি একটা ভেক্টর এ ভেক্টর নিব, যে এ ভেক্টরটা হচ্ছে 3i প্লাস 4j। আমরা ভেক্টরটাকে বলছি 3i প্লাস 4j। অরিজিন থেকে যদি যাত্রা শুরু করি, এই যে অরিজিন থেকে যাত্রা শুরু করলাম ও বিন্দু থেকে, এই যে ও বিন্দু অরিজিন থেকে যদি আমরা যাত্রাটা শুরু করি, তাহলে খেয়াল করেন
এক্স অক্ষে কয় ঘর যাব? 3i, তার মানে এক্স অক্ষে 3 ঘর আসবো। 1 2 3, এক্স অক্ষে আসবো 3 ঘর, এক্স অক্ষ বরাবর 3 ঘর আসলাম, 1 2 3, 3i। তাহলে এইটুকু হচ্ছে 3i প্লাস 4j। তাহলে 4j প্লাস প্লাস মানে কি ওয়াই অক্ষ বরাবর পজিটিভ দিকে 4, 1 2 3 4 প্লাস 4j, এখানে 4 ঘর আসলাম। তাহলে আমাদের ভেক্টরটা হচ্ছে এইখানে, ভেক্টরটাকে যদি আমরা আঁকি, ভেক্টরটা হচ্ছে এরকম, ভেক্টরটা এরকম, এটা আমাদের এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের যে মান এ সমান রুট ওভার 3a² প্লাস 4a², তার মানে 9 আর 16 25, রুট ওভার 25 মানে 5। তাহলে এ ভেক্টরের মান 5। এখন তাহলে এ ভেক্টরের একক ভেক্টর কত? এ ক্যাপ সমান ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, তার মানে 3i প্লাস 4j ডিভাইডেড বাই 5। এখন আসেন, আপনাদের একটা প্রশ্ন চলে আসবে। প্রশ্নটা হচ্ছে এইটা কেমনে একক ভেক্টর? একক ভেক্টরের মান তো এক একক হওয়ার কথা। তাহলে এই যে এ ক্যাপ ভেক্টরটার মান এক একক হওয়া উচিত তো, তাই না? চলেন দেখি তো এই এ ক্যাপ ভেক্টরের মানটা এক একক হলো কিনা। আমরা একটু যাচাই করি যে যা করলাম সেই জিনিসটা কতটুকু সত্যি, সেটা আমরা একটু যাচাই করেও দেখি। তাহলে আমরা এখন যে কাজটা করতে চাই, এ ভেক্টরের বা এ ক্যাপের মান দেখতে চাই এক একক কিনা। তাহলে এ ক্যাপ এর মান রুট ওভার পিথাগোরাস অ্যাপ্লাই করব, এক্স অক্ষ বরাবর যে অংশটা সেটার বর্গ নিব। এক্স অক্ষ বরাবর অংশটা কত এখানে দেখেন তো, 3/5 না? এক্স অক্ষ বরাবর কতটুকু আছে? 3/5। আমি এখানে লিখি, দেখেন এ ক্যাপ যে ভেক্টরটা ছিল 3i প্লাস 4j ডিভাইডেড বাই 5, তার মানে 3/5i প্লাস 4/5j। সো তাহলে 3/5 হোল স্কোয়ার প্লাস 4/5 হোল স্কোয়ার, 3/5 হোল স্কোয়ার প্লাস 4/5 হোল স্কোয়ার। সুতরাং আমরা এখান থেকে যেটা পাবো রুট ওভার 9/25 প্লাস 16/25। তাহলে 9 আর 16তে 25, 25/25 1। তাহলে আমরা এ ক্যাপের মান পাচ্ছি কত একক? এক একক। সুতরাং এ ক্যাপটা তাহলে কি একক ভেক্টর হয়ে গেছে। সো আমরা তাহলে যে কোনো ভেক্টরকে যদি কি করি, তার মান দ্বারা ভাগ করে দেই, তাহলে অবশ্যই কি পাবো? একক ভেক্টর পেয়ে যাব। ঠিক আছে? এখন আমি আজকে যা পড়ালাম এর উপরে আপনাদেরকে একটু বাসায় প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব, যে আমরা যেটা পড়ছি সেই পড়াটুকু কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে দুটো প্র্যাকটিস প্রবলেম দিব। আপনাদের কাজ হচ্ছে বাসায় এই প্রবলেমগুলো প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসের শুরুটা আমি করব হচ্ছে এই প্র্যাকটিস প্রবলেমের অ্যান্সার বা সলিউশন দিয়ে, যাতে করে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে কার কার প্র্যাকটিস প্রবলেমগুলো হয়েছে। সো চলেন প্র্যাকটিস প্রবলেমগুলা কি কি। প্র্যাকটিস প্রবলেম অন, নিচের চিত্রের ভেক্টরগুলিকে গাণিতিকভাবে প্রকাশ করো। সো আমি দুইটা চিত্র আঁকবো, দুইটা চিত্রে দুইটা ভেক্টর দিব, আপনাদের কাজ হচ্ছে এদেরকে গাণিতিকভাবে প্রকাশ করা। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সো আমি একটা গ্রিড আঁকলাম,
চলেন এই গ্রিডটাকে একটু কপি করি, কারণ আমি 2টা কোশ্চেন দিব। প্রথম কোশ্চেন দিব, ধরেন এখান থেকে যাত্রা শুরু করলাম এইভাবে, এটা একটা ভেক্টর। আর দ্বিতীয় কোশ্চেন দিব, এখান থেকে যাত্রা শুরু করলাম এই পর্যন্ত আসব। সো এই 2টা ভেক্টরকে গাণিতিকভাবে প্রকাশ করতে বলা হলো। এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 1। এরপর আসেন প্র্যাকটিস প্রবলেম 2 এ আসি। আমরা আজকে যে ম্যাথটা করছি ওইটার সিমিলার একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিই আপনাদেরকে। তুমি তোমার বাসা থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 20 মিটার গেলে এরপর পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে 10 মিটার গেলে তোমার চূড়ান্ত সরণ বা ডিসপ্লেসমেন্ট কত? এখন দেখেন, যদি শুধুমাত্র সরণ বলে তাহলে মান এবং দিক দুটাই বের করতে হয়। কারণ বলি নাই তো আমি আলাদাভাবে সরণের মান বলছি, বলি নাই। সো বলে দিচ্ছি, যদি বলে সরণ কত, তার মানে সরণের মান এবং দিক দুটোই বের করতে হবে। আর উপরে প্রশ্নে যতগুলি ভেক্টর হবে সবগুলির একক ভেক্টর নির্ণয় করো। সো এই কোশ্চেনটা সলভ করার জন্য যতগুলা ভেক্টর লিখবেন প্রত্যেকটার কি করতে হবে, একক ভেক্টর নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এই যে আপনারা প্র্যাকটিস প্রবলেমগুলো করে রাখবেন। আজকের ক্লাসটা তাহলে এখানে ইনশাল্লাহ শেষ হচ্ছে। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।